আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির উপস্থিতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই আজারভ। সত্যি কি যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনদের বিশ্বের দরিদ্রতম দেশ দক্ষিণ সুদানে পাঠাতে চায় ইসরায়েল। নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তদারকি করতে নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই তথ্য জানিয়েছেন। প্রচণ্ড বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ভারত শাসিত কাশ্মীরের হিমালয় অঞ্চলের এক পাহাড়ি গ্রামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৪ জনে। বাংলাদেশে আমরা আর চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনা তীব্র নিন্দা কাতারের। ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই মন্তব্য ইসরায়েলের অহংকারপূর্ণ নীতিরই সম্প্রসারণ, যা এই অঞ্চলের সংকটকে আরো বৃদ্ধি করেছে। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই ধরনের মন্তব্যের ফলে অঞ্চলের সহিংসতা ও বিশৃঙ্খলা আরো বাড়তে পারে। তারা জোর দিয়ে বলেছে, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য আরব জাতি ও জনগণের ন্যায্য অধিকারকে গর্ব করতে পারবে না। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একজোট হয়ে এমন উস্কানিমূলক আচরণের মোকাবেলা করে এবং একটি ন্যায়সঙ্গত সামগ্রিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমর্থনের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলি নেতাদের গ্রেটার ইসরায়েল পরিকল্পনা এখন আরেকটি ওপেন সিক্রেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পরিকল্পনা নিয়ে আরো বিশদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কির প্রয়োজন নেই জানিয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী 2010-2014 নিকোলাই আজারভ রুশ। সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। আজারভ বলেন, আমার সিদ্ধান্ত হলে আমি তাকে জেলেনস্কি আমন্ত্রণই জানাতাম না, কারণ তিনি এক পুতুল চরিত্র। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নেন না, বরং যা বলা হয় তাই করেন। সত্যি কি ফিলিস্তিনদের বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশে পাঠাতে চায় ইসরায়েল? ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার ফিলিস্তিনদের বিশ্বের দরিদ্রতম মাথা পিছু জিডিপির উপর ভিত্তি করে দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরের পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে বার্তা সংস্থা এপি। বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে এই বিষয়ে দক্ষিণ সুদানের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, গাজা হামাসের বিরুদ্ধে টানা 22 মাসের সামরিক অভিযানে অঞ্চলটি প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপরে ইসরায়েল একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে গাজা থেকে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করতে উদ্যোগী হয়েছে। পরিকল্পনার বিষয়ে অবগত 6টি সূত্র এপিকে জানিয়েছে, ফিলিস্তিনের দক্ষিণ সুদানে পুনর্বাসনের আলোচনা চলছে, তবে আলোচনার অগ্রগতি কতদূর হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই প্রস্তাব বাস্তবায়িত হলে এক যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল থেকে অন্য আরেকটি সংকটাপন্ন অঞ্চলে লোক পাঠানো হবে, যা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ইসরায়েল এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি। সম্প্রতি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল i24কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধ আইনের অধীনে জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং তারপর শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করাই সঠিক কৌশল। নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান।
নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তদারকি করতে নতুন একটি সামরিক বাহিনী গঠন করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ তথ্য জানিয়েছেন। গত মে মাসে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের পর এই সিদ্ধান্ত নিল পাকিস্তান। বুধবার ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দেন। সেখানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেহবাজ শরীফ বলেন, এ বাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে এবং শত্রুকে সব দিক থেকে আঘাত করার সক্ষমতা রাখবে। কাশ্মীরে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে বন্যা, প্রাণহানি বেড়ে ৩৪। প্রচণ্ড বর্ষণে শ্রেষ্ঠ আকস্মিক বন্যায় ভারত শাসিত কাশ্মীরের হিমালয় অঞ্চলের এক পাহাড়ি গ্রামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৪ জনে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কিশতওয়াড় জেলার জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মা। তিনি এএফপিকে বলেন, আমরা এখন পর্যন্ত ৩৪টি মরদেহ উদ্ধার করেছি এবং ৩৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে, আর মরদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে। জম্মু ও কাশ্মীরের উধমপুরের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, বিরোধী দলীয় নেতা এবং স্থানীয় বিধায়ক সুনীল কুমার শর্মা তাকে ভারী বৃষ্টির খবর জানানোর পর তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। এটি ভয়াবহ মাত্রার মেঘ ভাঙা বৃষ্টি, যা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। সবাইকে অবাক করে ঘটনাটি ঘটিয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ, সেনাবাহিনী ও দুর্যোগ প্রতিরোধ সংস্থাগুলিকে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ৪০০টি কিশতওয়াড়ে মেঘ ভাঙার ঘটনায় গভীরভাবে মর্মাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সূত্র এএফপি ও এনডিটিভি। বাংলাদেশে আমরা আর চাঁদাবাজ ও দখলদার দেখতে চাই না, জানিয়েছেন ফয়জুল করিম। সারা দেশে চাঁদাবাজি ও লুটপাটের কথা উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই যা দখল করা হয়নি। বিচারালয়গুলিতেও দখল করা হয়েছে। এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয় নাই, আবু সাইদ তার বুক পেতে দেয় নাই। বাংলাদেশে আমরা আর চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না। বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারা দেশে হত্যা, লুণ্ঠন ও চাঁদাবাজি বন্ধ এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের জেলা কমিটি ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে ফয়জুল করিম বলেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।